লেখিকা মালা চক্রবর্তীর জননী। নদীর ওপার থেকে হাসপাতালের ঘন্টা 10 বার বেজে গেল। তার মানে রাত 10টা বেজে গেছে। রাত 10টা এখানে অনেক রাত। শুধু বাড়ি কেন, গোটা পাড়াটি ঘুমিয়ে পড়েছে। এখানে বিজলি বাতি এসে পৌঁছায়নি। সম্পন্ন দু একটি বাড়িতে আলো রয়েছে। বাকি সবাই তো এখানে নিরন্ন মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষের দল। কয়েকজন একসাথে হলেই শুধু তাদের ফেলে আসা ভিটেমাটির গল্প বলে। সেখানে সুখ ছিল, শান্তি ছিল কত। গল্প করতে করতে মন ভরানো, পেট ভরানো। কখনো দু চোখ জলে ভরে ওঠে, কখনো হাসিতে ফেটে পড়ে। সন্ধে রাতে এমন এক ব্যস্ততা এখানে। তাড়াতাড়ি কখন শুতে যাবে এই ভাবনা কেবল। আজ অনেকদিন পর বাবা পুঁটি মাছ এনেছিল। রেবার মা দুজনে মিলে সে মাছ কেটে নিয়ে রান্না চাপিয়েছিল। আজ সবাই তাড়াতাড়ি পড়া ছেড়ে উঠে রান্নাঘরে পিঁড়ি পেতে বসে গিয়েছিল। মা কড়াইয়ের দিকে এক মনে তাকিয়েছিল, ঝোলটা আর একটু জাল হোক। মায়ের বুকের কোণটি জ্বলে যাচ্ছিল। সবাই এলো, শ্যাম কই? আজকেও গেছে গোবরগুলো গিলতে। বাবার বাকিরা খেতে বসেছে, তার দেখা নেই। মা বাবার পাতের দিকে তাকিয়ে ভাবছিল, এমন দশাশয় চেহারা মানুষটা ঠিকঠাক খেতে পায় না। তাই সে আরো দুটি পুঁটি মাছ হাতে তুলে নিয়ে বাবার পাতে দিয়ে দিল। বাবা অবাক হয়ে স্ত্রীর দিকে তাকালো, বলল, হবে তো সবার, নাকি তোমার ভাগেরটুকু দিয়ে দিলে? সবাই ঘুমিয়ে গেছে, হয়তো রেবা ঘুমায়নি। জেগে রয়েছে, ঘুম আসে না তার চোখে। সে দেখছে ভাই বোনগুলো অকাতরে ঘুমোচ্ছে। কি করে ঘুমোয় ওরা? ছাড় পোকা এসে ওদের রক্ত চুষে খাচ্ছে। সে বালিশের কোনাগুলোতে আঙুল দিয়ে টিপে টিপে ছাড়পোকা মারছে আর ভাবছে মায়ের কথা। শ্যাম ফিরে না এলে মা বিছানায় আসবে না। বারান্দায় অন্ধকারে বসে রয়েছে মা বারান্দায় বসে একটু বাদেই লম্ফটি নিভিয়ে দিয়েছে। রেশনের দোকান থেকে মাসের প্রথমে 5 লিটার তেল আনে মা। সেটুকু দিয়ে ওদের পড়াশোনার জন্য হ্যারিকেন জ্বলবে বলে সঞ্চয় করে রাখে। রেবার বেশি দূর পড়া হলো না। এই সংসারটির কথা ভেবে সে আত্মত্যাগ করলো। লেখাপড়া করে যেই, গাড়ি ঘোড়া চড়ে সেই, এই কথার মর্মার্থ ওরা বুঝে গেল। বুঝলো না শুধু শ্যাম। বাবা ভালোবাসে মাকে, একটু বেশি রকমের ভালোবাসা তার। সেই কবে কোন যুগে মায়ের যখন বিয়ের দিন লগ্নভ্রষ্টা দশা হয়েছিল, গ্রামের সবাই মিলে এই মানুষটিকে ধরছিল এই বিপদ থেকে মেয়েটিকে বাঁচাতে। বিশেষ করে মায়ের দাদামশাই মানুষটির হাত দুটি ধরে নিয়ে বলেছিলেন, বাঁচাও আমার নাতনিটিকে ভায়া, তুমিই পারবে। ভয়ে গুটিসুটি মেরে গিয়ে একটা কথাই বলেছিল সে, কি দেখে দিতে চাইছেন আপনার এই অপরূপা নাতনিটিকে আমার কাছে? কোনোই তো চালচুলো নেই আমার। তিনি বলেন, স্বাস্থ্য দেখে দিলাম ভায়া, জানি তুমি পারবে, খুব পারবে, হিমালয়ের মতো আগলে রাখতে পারবে তুমি। সেই ঘুরে ফিরে বাবা তো সেই হিমালয়ের কোলের কাছে এসেই পড়ল। মানুষটা সেদিকেই তাকিয়ে থেকে হয়তো কোনো নতুন সংকল্প নিতে থাকে, চেষ্টা করে আপ্রাণ, কত কি যে করে সে। এই যা, মা ভাবছিল শ্যামের কথা। শ্যাম ফিরল না এখনো। এই না সে মদের ভাটি একেবারে থানার সামনে। তো পুলিশ কিছু করে না কেন? ভাটিখানাতে তো আর দামি মদ বিক্রি হয় না, হয়তো সেই চোলাই মদ। চোখের সামনে দিয়ে কত কত যুবক ছেলে রাস্তায় পড়ে পড়ে মরে থাকলো, পুলিশ কি করছে? তাকিয়ে তাকিয়ে দেখছে কেবল। গরিবের কোনো বন্ধু থাকে না। বসে থাকতে থাকতে মা তার ডান পায়ের পাতার ওপর হাত রাখলো। পুরো পাতা জুড়ে ঘা হয়েছে। একবার চুলকাতে শুরু করলে আর থামার নাম নেয় না। চুলকাতে গিয়ে একবার মা কিছু একটা শব্দ শুনে বলে উঠল, ও শ্যাম, এলি তুই? না, কোনো সাড়া নেই। দেবটা তবু যা হোক স্কুলটা পাশ দেবে বলে লেগে রয়েছে। কিন্তু আজকাল ওর মতিগতি একটু অন্যরকম হয়ে গেছে। রেবা ওর টিউশনির পয়সা দিয়ে একটি সস্তার প্যান্টের কাপড় কিনে নিয়ে ওর হাতে দিতে গেল, আর ছেলে এমন রেগে গিয়ে দিদির তলপেটে এমন এক লাথি কষালো, রেবা তো পেটে হাত দিয়ে বসে পড়লো। কি যে হয়েছে ছেলেটার, কথায় কথায় জ্বলে ওঠে। তলে তলে নাকি কোনো এক নিষিদ্ধ দলের সাথে মিশে যেতে চাইছে। ধরা পড়লে জেল হতে পারে, মেরে মেরে পঙ্গু বানিয়ে দিতে পারে পুলিশ। জেনে শুনে ওদিকেই কেন যেতে চাইছে ছেলেটা? এতদিন ধরে তো এই শিক্ষাই পেয়ে এসেছে, তাই হয়তো দিদির পেটে লাথি মেরে দিয়ে নিজেই কেমন বোকা বনে গেছে দেব। আগাগোড়া সন্তানদের কাছে এক অলিখিত শর্ত ছিল মা বাবার, খিদের জ্বালায় মরে গেলেও সহবত ভুললে চলবে না। কি কারণে দেব সে শর্ত ভেঙে ফেললো কে জানে।
কত করে বোঝায় মা, স্কুলের শেষ পরীক্ষাটা দে রে বাবা, তুই আমাদের আশা ভরসা। এলি রে শ্যাম। টলতে টলতে কাছে এলো শ্যাম, বলল, মা তুমি খেয়েছো? না খেলে অসুখ হবে, তোমার অসুখ হয়ে চলবে না বলে দিচ্ছি। তা চলবে কেন? এই যে পিড়াপিড়ি করে আধুলিখানা নিয়ে গেলি, এই গু গোবর খাবার জন্য। কি বলেছিলি আর এমনটা হবে না, সে হলো তো। যাও এবার গিয়ে ঢাকা তুলে খেয়ে নিয়ে আমায় উদ্ধার করো, কেউ জেগে থাকবে না তোর জন্য, মনে রাখিস। বলেই ঠকাস করে দেশলাই কাঠি জেলে নিয়ে লম্ফ ধরালো মা। পাশের বাড়ির কানি মেয়েটা ছুটতে ছুটতে এসে বলল, জেঠি জেঠি, তোমার বুদলি ছাগলটা পিছে পড়ে গিয়ে চেঁচাচ্ছে। কানির একটা চোখ জন্ম থেকেই কানা, আধবোজা চোখটির ভেতরে কিছু নেই, সবটাই কালো। প্রায়ই আসে মায়ের কাছে। মা আর তাকে কি খেতে দেয়? মুড়ির কৌটোর তলানিতে পড়ে থাকা একটু মুড়ি তাকে বাটিতে তুলে খেতে দেয়। সেই মুড়ির একটি একটি করে দানা সে তার লম্বা জিভ বের করে নিয়ে তাতে ফেলে, আর কি মহা খুশিতে সে ওইটুকু খায়। মা চেয়ে থাকে তার দিকে আর মনে মনে বলে, ভগবান যে কোথায় থাকেন। আবার সে বলে, জেঠি তোমার মতো কেউ আমায় ভালোবাসে না গো। কিন্তু আজ তো খবরটি শুনতে পেয়ে মায়ের ত্রাস উঠে গেল। আচ্ছা, বুদলিটাকে তো আমি মাঠের দিকে যেতে দেখেছিলাম, কি করে মরণ ফাঁদে চলে গেলি তুই? তোর স্তনের ভার আর পেটেও বাচ্চা রয়েছে, দুই ভারে তো তুই চলতে ফিরতে পারিস না, গেলি কেমন করে? একবার বাচ্চা বিয়ানোর আগে আগে তোকে নিয়ে আমার কত স্বপ্ন। হয়তো 5টি বাচ্চার ভেতরে 3টে কেমন ঘাড় খিঁচুনি রোগ হয়ে চলে যায়, বাকি থাকে 2টো, তিরিং বিরিং করে বেড়ে ওঠে 2টো। তারপর তো কসাইয়ের কাছে বিক্রি করে দিতেই হয়। সে এক গভীর দুঃখের দিন হয়ে থাকে মায়ের কাছে। সেদিন আর খেতে ঘুমোতে ইচ্ছে হয় না মোটেই। এই ছাড়া উপায়ও তো কিছু নেই। সে বিক্রি করার টাকায় ছেলে মেয়েদের পড়ার খরচ চালাতে হয় যে। মা ভাবে, দোষ যত আমার নিউ ঠাকুর, ছেলে মেয়েদের উপরে নয়। মা ছুটছে, ছুটতে আর পারে না, কি হেলে দুলে দৌড়চ্ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। মায়ের পেছন পেছন নিভা আর নুপুরও পড়া ফেলে রেখে ছুটে আসছে। এই সময় মায়ের মা ননিবালা দেখলে হয়তো বলতেন, এই গোলাপ ফুলের মতো গায়ের রংটিকে কি করেছিস, একবার চেয়ে দেখ। চালতাতলির এই বামুন পাড়ায় থাকার মধ্যে এই পিডব্লিউডি অফিস তো রয়েছে, উঁচু পাঁচিল, বিশাল গেট, আর ভেতরে একপাশে শুধুই পিচ ড্রাম। তা থেকে পিচ পড়ে পড়ে সূর্যের তাপে গলে গিয়ে কালো পায়েস হয়ে যায়। গেট তো খোলাই থাকে, হরদম ট্রাকগুলো আসতে যেতে থাকে। এই ড্রামের ফাঁকে ফাঁকে লম্বা লম্বা ঘাস হয়ে থাকে, সেগুলোর প্রতি যে কি লোভ এই গরু ছাগলগুলোর, আর গলা পিচের ওপর ধরাশায়ী হয়ে পড়বে এক একটি। ও বুদলি রে, আমি আসছি, যেতে কি আর পারে মা? ততক্ষণে নিভা আর নুপুর তুলে ধরার চেষ্টা করছে। মা বলে, সাবধানে, ও যে একা নয়, পেটের মধ্যে 4-5টি প্রাণ রয়েছে ওর। কাত হয়ে পড়েছে বুদলি। মাকে দেখে বুঝি আরো জোরে ম্যাঁ করে উঠল সে। যা হোক, ধরে বেঁধে নিভা, নুপুর, কানি 3জনে মিলে বাড়িতে নিয়ে এলো বুদলিকে। এবার তার একদিকের গায়ের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে, সাদা চামড়া বেরিয়ে গিয়ে লাল হয়ে থাকবে। এবার তো সকালের রান্না পর্ব রেবাকেই সামলাতে হবে। মা গরম জলের বালতি, নেতা, ফিনাইলের বোতল সব নিয়ে বুদলির যত্নে বসে যাবে। রেবা কতবার করে বলবে, মা গো, বেলা যে বয়ে যায়, মুখে কিছু দেবে না? যাই যাচ্ছি করেও মা যে বুদলিকে নিয়ে স্বপ্নে মজে থাকে। ওরে বুদলি রে, আমায় ছেড়ে যাস না রে তুই। এবারও যে আমি ভেবে রেখেছি তোর বাচ্চা হয়ে গেলে নবটাকে তোর দুধ খাওয়াবো। দেখেছিস নব কতটা দুর্বল। তুলুই তো নবকে দেখে শুনে রাখে, তুলুর যেমন বুদ্ধি তেমনই রূপ ওর। ছোট 2 সন্তান কেমন জোড়া বেঁধে বেঁধে থাকে দেখ না। নবর জন্মের বেলায় তো মায়ের বুকের দুধ শুকিয়ে গেল, এবার তুই ভরসা। তোকে বলে রাখি চুপি চুপি, সন্তানগুলোর বাবাটাকেও একটু তোর দুধ খাওয়াতে চাই রে বুদলি। আমার পাশে থাকবি না তুই? তোর বাচ্চা হয়ে গেলে জনিদারে যে ঘা হয়, আমি রোজ তোকে গরম জলে ধুয়ে পরিষ্কার করে দিই। তুই কেমন চোখ বন্ধ করে চুপ করে থাকিস, বুঝতে পারি তোর আরাম হয়। মা আসে রোজ। এই তো বানে গেলবার, চারপাশের সব ভেসে গেল বলে এবার যে এমন দুর্ভিক্ষই নেমে আসবে ভাবতেই পারেনি মা। যেন একা রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর হয়ে নেমে এসেছে। মায়ের মা তো চিন্তা করে, রাঙার বউ ছোটনের বউয়ের চোখগুলোকে ফাঁকি দিয়ে লুকিয়ে চাল ডাল কিছু আঁচলে বেঁধে নিয়ে আসে, বলে, বাচ্চাগুলোকে তো কিছু খেতে দে অতি। কিন্তু বাবাও টের পেলে খুব রাগারাগি করে নাকি, কেন যে বাবা এতটা নিষ্ঠুর, আমি কি তার মেয়ে নই, ভাবে মা। আসলে বিপাকে পড়লে সবাই এমনটাই করে, এতদিনে সেটি বুঝতে পেরে গেছে মা।
মাও তো সুযোগ পেলে জামাইয়ের কথা তোলে, বলে এতগুলো বাচ্চার জন্ম দিয়েছে, শিবের কি কোনো দায় নেই? এই খোঁচানো কথাগুলো শুনতে পেলেই মায়ের ভীষণ রাগ হয়, চোখ মুখ একেবারে আবির লাল হয়ে ওঠে। মা বলে ওঠে, তোমাকে না কতদিন বলেছি ওনার সম্পর্কে এই কথাগুলো বলো না তুমি মা। নিজে না খেয়ে না দে সন্তানদের কথাই তো দিন রাত ভাবে সে, চোখে দেখতে পাও না তুমি? আর একটা কথা বললে কিন্তু এই চাল ডাল আমি ফিরিয়ে দেব বলছি মা, চাই না, আমার যা হয় হবে। এত জেদ ভালো নয় রে অতি, যার জন্য চুরি করি তাকেই চোর বলছিস তুই? চোখের জল মুছতে মুছতে ননিবালা বেরিয়ে যান। চোখে জল আসে মায়েরও, হাজার হোক আপদে বিপদেই মানুষটি তো পাশে এসে দাঁড়ায়, কিন্তু কি করবে মা, প্রতিনিন্দে যে তার একেবারেই সহ্য হয় না। মনে হয় সতীর মতো আগুনে ঝাঁপিয়ে পড়ে মা। আনন্দের দিন কি আসে না মায়ের সংসারে? আসে তো, এক দুদিন ঠিক আসে। যেমন কোনো নেমন্তন্ন বাড়িতে যখন সবাই মিলে যায় ওরা, তখন আনন্দ হয় কত। মা যখন ছোট বোন প্রীতিকণার দেওয়া আগুন রঙা শাড়িটি পরে, একমাত্র শাড়িটি পরলেই মায়ের রূপ যেন ফেটে পড়ে। ছেলে মেয়েগুলো জাপড়ে ধরে থাকতে চায় মাকে। প্রীতি মাকে নিয়ে খুব আকুলি বিকুলি করে। ওর স্বামী মানুষটি ভীষণ রকচটা, পয়সা থাকা অনেক মানুষদের যেমন হয় আর কি। অহংকার তো তারাই করতে পারে। কালীভদ্রের শ্বশুর বাড়িতে আসে সে, কথায় কথায় কত কি বলে দেয়। একবার বাবা গিয়ে বাজার থেকে মাছ কিনে নিয়ে এলো তাকে খাওয়ানো হবে বলে। মাছটি একটু গন্ধ গন্ধ ছিল ঠিকই, যেমন ক্ষমতায় কুলোবে তেমনি তো আনবে। বেশি দাম দিয়ে টাটকা মাছ আর কেনার সাধ্য কোথায়। মা সেদিন খুব ঝালঝাল করে বানিয়েছিল মাছটা, রেবাকে দিয়ে চাখিয়ে নিয়েছিল। দেখতো রান্না করার পর তো আর গন্ধ বেরোচ্ছে না, তাই না রে রেবা? রেবা তো দরিদ্রের সংসারে চারপাশের মলিনতা ঢাকা চাপা দিতে উঠে পড়ে লেগেছিল। তাকিয়ে তাকে দেখছিল আর ভাবছিল, এটা দেখে তিনি ভাববেন না তো কিছু? তার ফাঁকে চেখে দেখে বলেছিল, এমন মাছের ঝাল আগে কখনো খেয়েছি বলে মনেই পড়ে না মাগো। কিন্তু খাবার সময় পাতে বসে একই কাণ্ড করলেন তিনি। মাছ মুখে দিয়ে থুথু করে ফেলে দিয়ে উঠে পড়লেন তিনি। বাবাকে এক হাত দিলেন। লজ্জা করে না আপনার? আত্মাটাকে একটুও বড় করতে পারেননি দেখছি। বাবার মাথা তো সকল সময় লজ্জাবনত, কিন্তু প্রতিপদে বাবার এই অপমানগুলো আর সহ্যই করতে পারে না মা। কিন্তু প্রীতি যে কতটা ভাবে দিদির জন্য, কেউ গেলেই তার সাথে তার এই গরিব দিদিটিকে কি কি দিতে পারলে তার মন ভরবে ভেবেই পায় না সে। অনেক কিছুর সাথে আবার কিছু ভালো চালও দিয়ে চিঠিতে লিখবে সে, দিদি গো, দুদিন একটু ভালো চালের ভাত খেও তোমরা। লুকিয়ে চুরিয়ে তো পাঠায় সব, ধরা পড়লে আর উপায় কিছু থাকবে নাকি? বাবা তৈরি হয়েছে নেমন্তন্ন খেতে যাবে বলে, ঘন ঘন মায়ের দিকে তাকাচ্ছে, মিটিমিটি হাসছে। এই হাসিটি যদি রোজ থাকতো, কোথায় আর মা ভাবে, কোথাও পুরনো কথা যেন বাবাকে ছিঁড়ে খুঁড়ে খেতে থাকে। দাদামশাইয়ের কথা মতো তার ফুলের মতো নাতনিটিকে সেভাবে আর রাখতে পারছে কই? এই ভাবনাটাই তাকে কুড়ে খায়, জানে মা। সেবার মায়ের রক্ত শূন্যতাটা যখন বেশ বাড়াবাড়ি পর্যায়ে চলে গেল, বাবা কার কাছ থেকে শুনে এলো ডাহুকের মাংস খেলে নাকি শরীরে রক্ত আসে। বাঁশবন আর বাসকের বনে কদিন থেকে ডাহুকের পেছনে হুটোপুটি খাচ্ছিল সে। ডাহুক ধরা কি এতই সহজ? শেষকালে পড়ে গিয়ে কোমরে চোট পেয়ে বসে রইল সে। রাতের অন্ধকারে বাজার থেকে ফেরার সময় একদিন একটি মাছ ধরার জাল কিনে নিয়ে ফিরল সে। ফিরে এসে সেটি কোথায় লুকোবে ভেবে পাচ্ছিল না। করেছোটা কি? মাছ ধরার জাল কিনে আনলে, টাকা কোথায় পেলে? যৎ সামান্য দিয়ে বাকিতে কিনেছি। এই বামুন পাড়ায় বামুন মানুষ হয়ে তুমি মাছ ধরবে কি করে? কখন ধরবে যে লোকে তোমায় দেখতে পাবে না? গভীর রাতে নদী যাব, দু একটি তাজা মাছ পেলে তোমার চলে যাবে। আমায় বারণ করো না। চিরটাকাল মাকে ভালো রাখার চেষ্টাটিই তো করে চলেছে এই মানুষটি। চলো চলো বেরো, নেমন্তন্ন বাড়িতে যেতে হবে না? বাচ্চাগুলো মাকে ধরে থাকার প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। সবাই যেন বলতে চাইছে, এটা আমার মা, তোর নয় মোটেই। অনেকদিন পর এই আনন্দই মায়ের সংসারে বড় আনন্দ। আরো কিছু আনন্দ তো রয়েছে, না হলে কি আর বাঁচা যেত? হাড় হাওয়াতে সংসারেও এক আধ দিন সূর্যের আলোটা নতুন চমক এনে যেন বলে দিতে থাকে, তোদেরকেও কিছুটা দিলাম, এইটুকু নিয়ে ভালো থাক তোরা। বছরে একটিবার এই আম কাঁঠালের দিনে মায়ের একটি আবদার থাকে বাবার কাছে। একদিন মাত্র বাচ্চাগুলোকে আম ক্ষীরা চিড়ে খাওয়ানোর আবদার। বাবা অনেক কষ্ট করে প্রতিদিন 5 অথবা 10 পয়সা সরিয়ে রাখলেও সবটুকু একসাথে জোগাড় করা হয়ে ওঠে না। মা বলে, কবে হবে গো? বাবা বলে, এই তো হয়ে এলো। যেদিন সত্যি সত্যি মা ক্ষীর জালে বসালো, মাথা গুনতি একটি করে ফজলি আম আর চিড়েও এলো। মা খুশিতে ডগমগ হলো। মধ্য উঠোনে রেবা পিঁড়ি পেতে দিল, থালা সাজিয়ে সবার সামনে নিয়ে দিল। মা একটি পিঁড়ির ওপরে বসে আর বাবা বসা জল চৌকিতে। এত বড় প্রাণের উৎসব আর বুঝি হয় না তাদের বাড়িতে? হ্যারিকেনের আলোটাকে এত উজ্জ্বল দেখায় যেন হ্যাজাক জ্বলছে বলে মনে হয়। বাবা থেকে থেকে বলে,
ধীরে ধীরে খাও, বিশ্রাম নিয়ে নিয়ে খাও, ফেলো না। অন্তত একটি রাতে মায়ের সুখের আর সীমা নেই। নিভা চঞ্চল, অস্থির, উদ্দামও বলা যায়। অসাধ্য সাধন করতে পারে সে। হঠাৎ সে গাছে উঠে গিয়ে বেশ কিছু আম ছিঁড়ে নিয়ে মাটিতে ফেলে দেয়। তারপর তরতর করে গাছ থেকে নেমে কয়েকটি আম মায়ের কাছে নিয়ে ফেলে। ডালে দিয়েও তো গন্ধেই খাওয়া হবে। আর কয়েকটি হাতে নিয়ে নুন লঙ্কা দিয়ে কচর কচর করে খেতে থাকে সে। মা ঘাড়ের আঁচল তুলে নিয়ে দেখতে থাকে মেয়ের কাণ্ড। দাঁত শিরশির করে না নাকি নিভা? মা বলে। কিচ্ছুটি করে না, বরঞ্চ আজ সকালের ফ্যান ভাতে এক মুঠো চাল কম নিও, পেট ভরে যাবে এতেই। ওই দেখো, আমি খাচ্ছি আম, আর নুপুর কেমন গালে হাত দিয়ে বসে রয়েছে। তোর দ্বারা কিচ্ছু হবে না রে বোন। মা রান্নাঘর থেকে বেরিয়ে এলো, ধোয়ার জ্বালায় অস্থির। চোখ দুটি লাল হয়ে গেছে, খড়িগুলো নাকি ভেজা। কই পরোয়া নেই। নিভা ছুটে বাঁশবনের দিকে গেল। মুহূর্তের মধ্যে এক বোঝা শুকনো বাঁশের কঞ্চি নিয়ে এলো। মাকে বলল, দাখানা দাও তো, কেটে দিই। কেটে নিয়ে রান্নাঘরে ফেলে দিয়ে মাকে জড়িয়ে ধরলো। এবার হয়েছে তো বলো, আমি আছি না, আমাকে বলো। মায়ের আহ্লাদি মুখ, টস টসে গালে বেশ কবার চুমো খেয়ে নিয়ে বলতে শুরু করলো, আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। মায়ের আশঙ্কা হয় এ কি অসাধ্য সাধন না অন্য কিছু। কেটলিতে মা গরম জল ঢেলেছে, আর ছাড়পোকা নিধন যোগ্য হবে। বাবা আর দেব, শ্যাম তিনজনে মিলে তক্তাপোষ উঠোনে নিয়ে এসে উল্টো করে রেখেছে। রেবার হাতে এক গোছা খড়। মা দেখছে শ্যামকে, কৈশোর বেরোয়নি এখনো। খালি গায়ে ওর ঝকঝকে চেহারাটি চোখে পড়ছে। মায়ের নজর বড্ড কুনজর। হলে ওর সুন্দর চামড়া মদে খেয়ে নেবে ভাবতে শিউরে ওঠে মা। এখন হয়তো কতদিন পর পর গিলে আসছে, এরপর তো নেশা হয়ে যাবে। এইটুকুন বয়সে কে শেখালো ওকে এই নোংরা ব্যাপারটি? কেউ শেখায়নি। পাড়া থেকে অঞ্চল, এসবের সাথে কি লড়াই করতে পারে মা? কেউ পারে না। বলে সবাই মা নাকি শ্যামের ব্যাপারে একচোখা। তা একটু আছে মা, যে কোনো খাবার দিতে গিয়ে সবাই খেয়ে নিয়ে নিঃশব্দে উঠে যায়। শ্যাম বসে থাকে, বলে আর একটু দাও। মা হয়তো নিজের ভাগেরটুকু দিয়ে দেয়, বলে লেখাপড়ায় মন দে বাবা। মা তো জানে সব থেকে ফুটফুটে ছেলেটা যেদিন জন্মেছিল আনন্দে বুক ভরে গিয়েছিল মায়ের। তারপর যেদিন শ্মশান সাধু এসে ওকে দেখে নিয়ে বলেছিলেন, ভালো করে যত্ন কর এই নাড়ু গোপালকে, একদিন এই ছেলে তোর জজ ব্যারিস্টার হবে, দেখে নিস। সেই থেকে একটু একচোখা হয়েছে বই কি মা। রেবা ডাকছে, ও মা কি ভাবছো, এদিকে এসো। মা যেন কোথা থেকে কেটলি হাতে করে নিয়ে নেমে এলো। তক্তাপোষের এক কোণে গরম জল ঢালছে মা। ছাড়পোকাদের ধুম মচাল শুরু হয়ে গেছে। সব ছত্রভঙ্গ হয়ে পালাচ্ছে দিশেহারা হয়ে। মা ওগুলোকে ধরে তখন টিপে টিপে মারছে, মনে মনে বলছে, আমার সন্তানদের রক্ত চুষে খাওয়া, দেখাচ্ছি মজা, দাঁড়া। মায়ের মনে তখন অশুভ শক্তিকে বিনাশ করার উদ্যম। যাহা কিছু অশুভ তাকে ভঙ্গ করো, গুড়িয়ে দাও, ধ্বংস করো। যদি ভাটিখানা উচ্ছেদ করা যেত। খানিক বাদে উত্তেজনা প্রশমিত হয়ে এলে মা দেখছে তার মোমের পুতুলের মতো নরম তুলতুলে শরীর। মা কি পারবে সবকিছুর সাথে লড়াই করে বেঁচে থাকতে? আবার ভাবছে সন্তানদের শরীরে তো সব ভালো মন্দ একটু একটু করে ছড়িয়ে যাচ্ছে। তার মধ্যে বাবার অংশ রয়েছে, রয়েছে মায়ের অংশ। মায়ের মনে আশা জাগে, ভরসা জাগে। রেবার একটি বিয়ের সম্বন্ধ এসেছে। পাত্র এমনিতে ঠিকই আছে, কিন্তু একটু আলাভোলা টাইপের। রূপ হয়তো ততটা কিছু নয়, কিন্তু গুণের অন্ত নেই মেয়েটার মধ্যে। এমনিতেও কত আগে থেকে রেবাকে নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেছে। কিরে, ঘরে বসে বসে কি ঘরের খুঁটি হয়ে থেকে যাবি নাকি বলে ভেবেছিস? কেউ বলে, মায়ের গায়ে রংটি পেলেও তো একটি গতি হতে পারতো, তাও তো পেলি না। রেবা পরের ঘরে চলে গেলে মায়ের যে এক চোখ কানা হয়ে যাবে, কি করবে মা ভেবে পায় না। তা হোক, মেয়েটাও তো নিজের সংসারই হবে। এ সুখটুকুই বা কম কিসে, রইল বাকি আলাভোলা পাত্র। হোক না তার এবার একার বুদ্ধিতে আর গুণে, দুদিনেই সংসার সাজিয়ে গুছিয়ে নেবে, এই বিশ্বাস মায়ের রয়েছে। পুরুষের আর কি, একটি ছোটখাটো চাকরি যখন তার রয়েছে, বাকি দায়িত্ব রেবা ঠিক নিতে পারবে। কথায় আছে, স্বামী স্ত্রী নাকি দুজন দুজনের বিপরীত স্বভাবের হয় অনেক সময়, তাতেই নাকি মঙ্গল হয়, শুনেছে তো মা। এতদিন মনে হয়েছিল রেবার মতো একটি গুণী মেয়ে যোগ্য পাত্র কি সে পেতে পারে না? এখন মনে হচ্ছে এটাই ঠিক, এটাই ভালো। এই সমস্ত সাত পাঁচ ভেবে মনকে বুঝিয়ে নিয়েছে মা। চোখ তুলে তাকায় মা বাবার দিকে, সমস্ত আশা ভরসার কেন্দ্র বিন্দু, যিনি সংসারের পিতা। ওগো শুনছো, আর দেরি নয় গো, রেবার হাত এবার জোড়া করে দাও গো। কন্যাদায়গ্রস্ত পিতার নিচু হয়ে থাকা মাথাটি এবার সোজা হলো। অবাক চোখে স্ত্রীর দিকে তাকিয়ে বাবা বলল, বলছো তুমি? তবে তাই হোক। তোমার কষ্ট হবে খুব, আমি জানি।
মায়ের মা হন্তদন্ত হয়ে এসে বলেন, এতদিনে একটা কাজের কাজ করলি রে অতি। রেবার বিয়েটা না হলে আর টেকা যাচ্ছিল না। আজ আর মায়ের মনে কোনো রকম জেদ এলো না। নিজের মাকে দেখে ঝরঝর করে কেঁদে ফেললো মা। ননিবালা বলেন, কষ্ট তো হয় রে অতি, তোদের পরের ঘরে পাঠিয়ে দিয়ে আমিও তো একই কষ্ট পেয়েছি। কতগুলো ব্যাপার থাকে, জগতের নিয়ম এটি, কেউ পরিত্রাণ পায় না এর থেকে। মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠানো আর সন্তানকে জন্ম দেওয়ার কষ্টটি যেন মায়েদের নিজেরই যন্ত্রণা। কেউ আর পুরুষের সাথে যন্ত্রণা ভাগ করে নিতে পারে না পুরোপুরি ভাবে। তবু মেয়েটা যা হোক কাছেই থাকবে, দূরে তো আর যাচ্ছে না, চোখে তো দেখতে পাবি, সুখ দুঃখের খবরটুকু পেয়ে যাবি। এটাও কম বড় সৌভাগ্য নয় রে অতি। কাঁদিস না তুই আর, আমার প্রীতিকেই দেখ না কোথায় কত দূরে পড়ে রয়েছে। মা অসহায়ভাবে নিজের মায়ের মুখের দিকে তাকিয়ে থেকে কেঁদেই চলেছে। ইচ্ছে হচ্ছে আজই সব কাদা একসাথে কেঁদে ফেলে মা। রেবার বিয়ে ঠিক হয়ে যাওয়াতে সে নিজেও কি করবে ভেবে পাচ্ছে না। এতই কান্না পাচ্ছে তার, কান্না লুকোতে সে গাছের নিচে ছুটে যাচ্ছে। কেবলই মনে হচ্ছে তাকে ছাড়া মা কি করে চলবে। এতগুলো ভাই বোন, ওরা তো সবাই লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে। মায়ের তো একটাই স্বপ্ন, ওরা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হোক, সে সংসারে যত অভাবী থাক না কেন। এবার বিয়ে হচ্ছে বেপাড়ায়, ইচ্ছে হলে রোজই সে এসে মাকে সাহায্য করে দিয়ে যেতে পারে। ঘরে তো কেবল দুটো প্রাণী, নিরঞ্জন আর তার মা। সে না হয় তাদের বুঝিয়ে উঠতে পারলই, কিন্তু রোজ রোজ আসাটা কি সম্ভব? লোকে কি বলবে? এতটা স্বাধীনতা সে আদায় করতে পারে কি করে? মোটেই সম্ভব নয়। কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে রেবা। নিভার পক্ষে এতটা করা কি সম্ভব? নূপুর কিছুটা করবে ঠিকই, বাকি সব তো মাকেই করতে হবে। রেবার বিয়েটা হচ্ছে সমস্ত আত্মীয় স্বজনদের দয়া দাক্ষিণ্যে। আড়ম্বর তেমন কিছু নেই, কিন্তু আনন্দের কিছু কমতি নেই। প্রতিবেশীরা না বলতেই সবাই হাজির হয়ে যাচ্ছে। ছোট থেকে বড় সকলের এক উদ্দেশ্য, সুষ্ঠুভাবে বিয়েটা পার করিয়ে দেওয়া। নিজেরাই রান্না করছে, পরিবেশন করছে। মায়ের পেছনে পাড়ার কাকিমা বৌদিরা লেগে রয়েছে। এই ওদের কাজ করছে তারা খুশি মনে, সাথে সাথে কত যে হাসি মজা চলছে। কিন্তু একদিকে মা, অন্যদিকে রেবার মনে আনন্দ আর বিষাদের এক মিশ্র অনুভূতি। এ কেমন অনুভূতি? মা মাঝে মাঝে ঘাড়ের আঁচল তুলে তুলে বাবার সামনে আসছে। বাবা তো আর চোখের জল ফেলে ফেলে নিজেকে হালকা করতে পারছে না। বিষণ্ণতার ছায়া ঘিরে ধরে রয়েছে বাবার চোখে মুখে। অনুচ্চারিত একটা প্রশ্নই শুধু মাথা কুটে মরছে যেন, রেবা চলে গেলে কি হবে? শুধু এটাই তো নয়, মেয়েটির কথা কি ভুলতে পারা যাবে? কন্যা বিদায়ের বেলাটি যে এতটাই বেদনাদায়ক, এখন যেমন তারা বুঝতে পারছে, সবাই হয়তো বোঝে একদিন না একদিন। সময়ের সাথে সাথে অভ্যেসও বদলে যাবে, এটাও ঠিক, কিন্তু উপস্থিত সময় যে বড্ড পীড়াদায়ক। যা হোক, রেবা চলে গেল শ্বশুর বাড়ি। মা উনুন পাড়ে বসে বসে মেয়ের কথাই ভাবে। সকলের বড় বলে নিজের খাওয়া পড়াটুকু ভাই বোনদের মধ্যে ভাগ করে দিয়েছে। আর যেন একটু খেয়ে পড়ে ভালো থাকে, সুখে থাকে, এটুকুই কামনা মায়ের। এর বেশি কিছু নয় তো আর। একদিকের ছাল চামড়া উঠে গেলেও যথাসময় বুদলি বাচ্চা প্রসব করলো। এবার হলো 3টে বাচ্চা, তার মধ্যে একটি চলে গেল আর 2টি সারা বাড়ি নেচে বেড়াচ্ছে। এটা দেখে মায়ের মনে কি যে আনন্দ হয়। একটুখানি দুধ দুইয়ে নিয়ে নবকেই দিতে পারে মা, বাবার জন্য আর হয়ে ওঠে না। সে যাক, বুদলির স্বাস্থ্যটাকেও তো দেখতে হবে। অনেক দিয়েছে বুদলি মাকে, কোনো কারণে বুদলির কিছু হয়ে গেলে মা যে কি করবে ভেবে পায় না। নিষিদ্ধ দলের দিকে চোখ পড়েছে সরকারের। স্কুলের শেষ পরীক্ষাটি সবে শেষ হয়েছে। বাবা সিদ্ধান্ত নিলেন দেবকে এ সময় আর এখানে রাখা চলবে না। কাল রাত পোহাবার আগে ওকে এখান থেকে পাচার করে দিতে হবে। দেব কি আদৌ সরাসরি সে দলের সাথে যুক্ত কিনা তাও জানা নেই, বলে না তো কিছুই। রেবা যেহেতু কাছে নেই, নিভাকে ডেকে নিয়ে বাবা বললেন, দেবের জন্য একটি ব্যাগ গুছিয়ে দে তো রে মা। ছেঁড়া ফাটা একটি ঝোলা ব্যাগ তো খুঁজে পেয়েছে নিভা, কিন্তু তাতে দাদার জন্য কি ভরবে বুঝেই পেল না সে। দেবের পরনে রয়েছে দিদির হাতে বোনা একটি কুরুশের গেঞ্জি আর একটি কালো রঙের হাফ প্যান্ট, তাও অক্ষত নয়। দাদা যা পরে রয়েছে সেগুলো পরেই নাকি যাবে। শেষ রাতে জেগে উঠে দাদার নীল ফিতের হাওয়াই চপ্পল দেখে মনে পড়ল নিভার, এ মা, কদিন তো দাদা এই চটি পরেই ঘুরে বেড়াচ্ছিল। এটা পরে গেলে কতবার যে দাদাকে ফিতে ঢুকিয়ে নিতে হবে। কিছু তো আর করার নেই। প্রতিপদে নিভার মনে হচ্ছিল কবে তার পড়া শেষ হবে, কবে দৈন্যতার ছবি দুহাতে সরিয়ে দিতে পারবে সে। আর যে সহ্য করতে পারছে না সে। দাদা বাবা তৈরি, অন্ধকার কাটেনি তখনও। মায়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বড্ড মায়া হলো নিভার। ঘুমোলে মাকে সব থেকে সুন্দর লাগে। একটি লাইন মনে আসতে লাগলো নিভার,
জাগো গো নিমাইয়ের মা, আর ঘুমাইও না। না, পারল না সে। ছুটে বাবা আর দাদার পাশে এসে বলল, দরকার নেই মাকে ডাকার। দাদা নদী পার করে যাচ্ছিল, পাড়ে দাঁড়িয়ে বাবা আর নিভা। দাদার ঝোলা ব্যাগে আর কিছু না পেয়ে সেই যে দিদি ওকে সস্তার ফুল প্যান্ট বানিয়ে দিয়েছিল সেটাই ভরিয়ে দিয়েছে নিভা। জলের ওপর দিয়ে যেতে যেতে দাদার মুখটাতে যেন একরাশ ছাই মাখা কালো মুখ দেখতে পেল সে। এতদিন একটা ঘড়ির মধ্যে ছিল দাদা। এক নতুন সূর্য উঠবে নাকি, দিন বদলে যাবে, সবাই সমান হবে, গরিব আর বড়লোক বলে কিছুই আর থাকবে না, এসবই বলে চলতো দাদা। সব স্বপ্ন ভেঙে গেলে যেমন শূন্য হয়ে যায় চারপাশটা, তারই কালো ছায়া দাদার চোখে মুখে। চলে যেতে যেতে দাদা মিলিয়ে গেল রাস্তার বাঁকে। সংসারে দুটি সন্তান আপাতত নেই, অনেকটা নীরব লাগছে মায়ের কাছে। কাজ তো অনেকটা কমে গেছে রে রেবা। মা মনে মনে বলল। সকালের ফ্যান ভাত হয়ে গেছে। অভ্যেস বসে ডাকলো, মা দেব খেতে আয়। ডেকে নিজেই চমকে উঠল। দেব কোথায়? কতটুকু বয়স আর? 17 কি 18-তে পা রেখেছে কেবল। এরই মধ্যে ঘর ছাড়া হলো সে। গেছে তো প্রীতির ওখানে। প্রীতি তো ওকে দেখতে পেয়ে হাতে স্বর্গ পেয়ে যাবে, কিন্তু ওর বর দেবের পোশাক আশাক দেখে কত রকমের মন্তব্য করবে সে। মুখের শোধ তুলে নিয়ে হয়তো কয়েক প্রস্থ জামা কাপড় কিনে এনে দেবে। সহ্য করতে পারবে তো দেব বা প্রীতি? ইদানিং ছেলেটা কেমন যে হয়ে উঠেছিল। হাঁটতে চলতে এত রাগ দেখাতো, খেতে বসে ভাত ছড়িয়ে ছিটিয়ে ফেলতো। এক একটি ভাতের দানা যে সংসারে লক্ষ্মীর বরদান বলে ভাবে সবাই। যে জায়গায় দেবের এত তাচ্ছিল্য ভাব, মা বলতো, কার উপরে এত রাগ তোর দেব? সহজে উত্তর তো দিত না সে। একদিন শুধু বলেছিল, তোমার উপরে আমার কোনোই রাগ নেই মা, আমার রাগ এই বিশ্ব সংসারের ওপর, এই সমাজের ওপর, যে মানুষগুলো সাধারণ মানুষগুলোকে নিয়ে ছেলে খেলা করছে তাদের ওপর। এর বদল আনতে হবে, এর বিহিত করতে হবে একটা। মা তো এইটুকুন ছেলের মুখ থেকে এত বড় বড় কঠিন কথা শুনে স্তব্ধ হয়ে বসেছিল। তারপর বলেছিল, রাজার সাথে যুদ্ধ করা চলে না বাবা, আমাদের হাতে যে কোনো অস্ত্র নেই, কি দিয়ে যুদ্ধটা হবে বলতো? কিছু আর উত্তর করেনি দেব, কিন্তু মনে মনে মায়ের কথাগুলো যেন বাণীর মতো শোনাচ্ছিল। সে ঠিক করে নিয়েছিল মায়ের কথাগুলো বক্সিদা, বাবলুদা, সুজয়দাকে শোনাতে হবে গিয়ে। ওরা প্রেরণা পাবে, একরাশ উদ্যম যুক্ত হবে ওদের মনে, কি করে অস্ত্র ছাড়াও যুদ্ধে এগিয়ে গিয়ে জয়লাভ করা যায়। হতে পারে মায়ের কথাগুলো তাদের কাছে এগিয়ে যাবার মন্ত্র বিশেষ হতে পারে। হতে পারত নিতান্ত সাধারণ মানুষদের মনের কথা, মন্ত্র হতে তো পারতই এমন কত। কিন্তু প্রকাশ্যে আসাটা যে তাদের বারণ। গোপনীয়তার মোড়কে থেকেই যতটুকু করা আর কি। যা হোক, মায়ের বুক জ্বলে যায়, জ্বলে যেতে থাকে। মা খুব ক্লান্ত স্বরে হাঁক দেয়, অনুপুর, ঠাকুরের বাসনগুলো আমায় একটু মেজে দে মা। নূপুর তো এমন কোনো সুযোগ পেলেই হলো, বই ফেলে ছুটে আসতে তার এতটুকু আপত্তি নেই। এই ছুতোতেই সে কাজের পর কাজ করে যায়। নাওয়া খাওয়া বাদ দিয়ে ঘরদোর পরিষ্কার করতে লেগে পড়ে সে। নিভা কিছুতেই এ কাজগুলো করবে না। পড়া ছেড়ে শুধু খাওয়ার সময় উঠে আসে সে। ঠক ঠক শব্দ করে পিঁড়ি পাতে হাঁক দেয় সে, ওরে শ্যাম, তুলু, নব, খেতে আয় তোরা। নূপুরের দিকে আর চোখে একটু তাকিয়ে বলে, তুই তো এখন আর খাবি না জানি। ননিবালা আগে থেকে দরজার কাছটিতে বসা থাকেন, উকি মেরে মেরে দেখতে থাকেন কে কি খেলো। হঠাৎ বলে ওঠেন, অতি, নূপুরের জন্য আগের দিনের মাছ একটু রেখেছিস নাকি? মাছের গন্ধ ছাড়া মেয়েটা যে মুখে ভাতই তুলতে পারে না। যেই না বলা, নিভা একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে, এই করো তোমরা, লেখাপড়াটা কতদূর কি করলো একবারও তো বলো না সেটা। শ্যাম বলল, বাদ দে তো। ও মা, তোমার গোপন ট্যাগ থেকে একটা মাছ আমার জন্য খসাও না গো। মা বলে, যা দিয়েছি খেয়ে উঠতো শ্যাম, সব সময় মস্করা ভাল লাগে না। একটা তো কোথায় গিয়ে পড়লো, কি খাচ্ছে কি করছে জানা নেই। মনের ভেতর যে আমার কি চলছে তো আমিই জানি। শ্যাম আজ আর কোনো কথা না বলে খেয়ে নিয়ে উঠে পড়ে। কিন্তু মায়ের মন খারাপ থাকলে শ্যামের ভেতরটা ভারী খচখচ করে। তারও যে ইচ্ছে করে মাকে পাটরানি হয়ে থাকতে দেখতে, কিন্তু তার যে পড়াটাই হয়ে উঠছে না। ম্যাট্রিকে 2বার গড়ালো সে, এবার আবার দেবে। মা বলে, এই নাকি শ্মশান দাদুর কথা মতে এগিয়ে চলার ভঙ্গি শ্যামের। তাই তো শ্যাম পচা গজুদের আসরে বসে ব্যক্ত করে তার কষ্টের কথা। ওরাই তো বলল, আরে কষ্ট কষ্ট কিছু থাকে না, যদি তুই ভদকা তরল গলায় ঢালতে পারিস, দেখবি সামনে শুধু স্বর্গ আর স্বর্গ। তাই তো সে মাঝে মাঝে স্বর্গ রথে চেপে বসে মায়ের সামনে এসে উপস্থিত হয়। তখন তো মাকে কোলে তুলে নিয়ে নাচতেও পারে সে। কিন্তু পরদিন সকাল থেকে মা কেমন ভেঙে যেতে থাকে। মায়ের চোখের সামনে তখন যেন মস্ত ঝড় উঠে যায়। মা যেন 2 হাত দিয়ে তার সকল দুঃখের প্রদীপটি যাতে করে নিভে না যায় সে আকুলতাকে সাথে নিয়ে ছুটতে থাকে। শ্যামের ঘর তো তখন কেটেই যায়।
মাকে জাপটে ধরে থেকে শ্যাম যেন বলতে চায়, মা, মা গো, চেয়ে দেখো, আমি যে তোমার শ্যাম গো মা, আর ভুল হবে না বলছি তোমায়। মায়ের চোখ থেকে জল গড়িয়ে এলে মায়েরই আঁচল দিয়ে সে জল মুছে দিতে থাকে শ্যাম। আবেগে গলা ধরে আসে মায়ের। ভাঙা গলায় শ্যামের চোখের দিকে তাকিয়ে থেকে মা ফিসফিস করে, মনে থাকবে তো বাবা আমার? নিভার কলেজের পড়া শেষ হয়ে আসছে, মানে শেষ পরীক্ষা হয়েই গেল। মা বলতে থাকে, এবার তোর জন্য পাত্র দেখা হোক, বিয়ে তো হতে হবে নাকি? নিভা সে কথার পাত্তাই কিছু দেয় না, বলে, তোমাদের কাছে বিয়েটাই যেন একমাত্র বাঁচার রাস্তা বলে মনে হয়। কি পেলে মা তুমি এই সংসার করে বলতে পারো? মায়ের ভারী ভাবনা হয়, কি করতে চাইছে মেয়েটা। নিভা তার উত্তর দেয়, একটা চাকরি চাই আমার মা গো, আমাকে সময় একটু দাও না। এদিকে মায়ের মা রোজ এসে খোঁচাতে থাকেন, বিয়ে করবে না তো কি করবে, চাকরি পাওয়া কি এতই সহজ? সে কথাটাও সত্যি। 3 বছর ধরে সদরে কলেজের পড়া করতে গিয়ে কত অভিজ্ঞতাই যে হয়েছে নিভার। যৌবনের শুরু থেকে এক প্রেম ভাব তো এসেই গেছে মনে। পাড়ার ছেলেদের কাছ থেকে টুকটাক প্রেমের প্রস্তাব কি কম পাওয়া হয়েছে নাকি? কিন্তু সব প্রস্তাবই অবলীলায় নাকচ করে দিয়েছে নিভা। সংসারে যে হাল, তার ওপর পালিয়ে গিয়ে বিয়ে করে না খেতে পেয়ে শুকিয়ে মরা, সবই জানা আছে নিভার। তবে এ ব্যাপারে মা দিদুন কেউই নিভাকে বিশ্বাস করে না মোটেই। বিশেষ করে দিদুন তো বলতেই থাকেন, তোর এই মেয়েকে সামলানো মুশকিল হবে রে অতি। যেমনটা চলন বলনো, ওরকে কিছু বিশ্বাস নেই। মায়ের মনে ভয় ঢোকানো দিদুনের একমাত্র কাজ। তাই মা প্রায় বলে, তোর জন্য বিয়ের সম্বন্ধ খুঁজে দেখি। কলেজ যেতে গিয়ে একজনের খপ্পরে পড়েছিল নিভা। তিনি ডাক সাইটে একজন ছাত্র নেতা, সুদর্শন চেহারা, স্মার্ট, মঞ্চে উঠে ভাষণ টাষণ দেন। কলেজে এত মেয়ে থাকতে কেন যে নিভার দিকে চোখ পড়েছিল ওনার? একদিন তো ওনার মা এসে নিভার হাত ধরে টানাটানি শুরু করেছিলেন, আমাদের বাড়িতে যেতে হবে তোমার, কি আবদার। এই পর্যন্ত ঠিকই ছিল। নিভা মায়ের গলা জড়িয়ে ধরে সব কথা মাকে বলেছে। মা সরল বিশ্বাসে এই কথাও বলেছে, তোকে ওদের পছন্দ হয়েছে রে নিভা। কিন্তু পরবর্তী ধাপে ভুল করলেন সে নেতা। চেয়ে নিতে চাইলেন নিভার উচ্চ মাধ্যমিকের মার্কশিট ইত্যাদির জেরক্স কপি। এখানে নিভা থমকে গেল। বিয়ের শর্ত হিসেবে তবে একটি চাকরি পাওয়া। নিভার চাকরির প্রয়োজন থাকলেও এভাবে পাওয়াটা যুক্তিযুক্ত নয় বলেই নিভার মনে হয়েছে। সাথে সাথেই তাই সে রাস্তা বন্ধ করে দিয়েছে নিভা। মা বলেছে, ঠিকই করেছিস, ছেলেটি তো নিজে কিছু করে না, এই নেতাগিরি করে চললে হবে? এরপর নিভা একটি প্রেমে জড়িয়ে গিয়েছিল, সে কথাটি আর মাকে বলা হয়নি। তীর্থঙ্কর নামের একটি প্রবাসী ছেলে এসে পাড়ার কেষ্ট ঠাকুর হয়ে উঠেছিল। পাড়ার অনেক মেয়ে ওর পেছনে ঘুরঘুর করত। নিভা প্রথম দিকটা নিজের ঠাট বজায় রেখে চলছিল। তীর্থ অন্যদের ছেড়ে ওর দিকে ঝুঁকেছিল। মন্দ নয় ভেবে অবশেষে সেও ঝুঁকে গিয়েছিল তীর্থের দিকে। জানাজানি হতেই মা নিজে থেকেই বলেছিল, ছেলেটি ভালো হলেও পরিবারটি মোটেই ভালো নয়। অবশ্য মায়ের সংসারের পরিস্থিতির কাছে সে পরিবারে তো উচ্চ দর রয়েছে। আদৌ নিভাকে তারা মেনে নেবেন কি, আশঙ্কা ছিল মায়ের মনে। বিগত দুটি বছর তীর্থ স্বপ্ন দেখিয়ে গেছে, আর নিভাও প্রেমে মগ্ন হয়ে গিয়েছিল যেন নিজের অজান্তেই। তারপর যা হবার তাই হয়েছে। নিভাও সরে এসেছে আর তীর্থও কেটে পড়েছে। সব ভুলে গিয়ে সে আবার চাকরি চেষ্টায় ঘুরে মরছে নিভা। কিন্তু কোথা থেকেও কোনো ডাক আসছিল না। হাল ছেড়ে দিয়ে নিভা মাকে বলেছিল, এবার আমার বিয়ের কথা ভাবতে পারো, বেকার বসে থেকে কি লাভ বলো? মা নিভার গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিল, আমি বলি কি, বিয়ের পরও তো চাকরি চেষ্টা করে দেখতে পারিস। কপাল গুণের স্বামী যদি বন্ধু হয়, পাশে থাকার অঙ্গীকার করে, খুব ভালো হবে নিভা। দেখে নিস, সুখী হবি তুই, আমি মা হয়ে তোকে বলছি। কথা শেষ হয়ে গেলেও নিভা মাকে জড়িয়ে ধরেছিল। দুজনের গাল বেয়ে জল গড়িয়ে পড়ছিল। মা বলল, আমি বুঝি রে নিভা, তোর কষ্টটা কোথায়। কবে থেকে তো এটাই ভেবে এসেছিস, একটা চাকরি পেলে বাবা মানুষটির পেছনে একটু দাঁড়াতে পারিস, সে আর কিছুতে জোটাতে পারলি না তুই। মায়ের মুখের দিকে তাকিয়ে নিভা কিছুই আর বলতে পারেনি। কিছু ঘটনা যেন নিভার আসল চরিত্রটাই বদলে দিয়েছে। অদ্ভুতভাবে নিভা ভীষণ রকমের শান্ত হয়ে গেছে। ঠিক বিয়ের কনেরা যেমন লক্ষ্মীমন্ত হয়ে থাকলে সবাই ভালো বলে, প্রশংসা করে, তেমনটি হয়ে রয়েছে নিভা। মা মেয়ের প্রাণোচ্ছল ভাবটি দেখতে না পেয়ে আতঙ্কিত হচ্ছিল মনে মনে, আর অঝোর ধারায় কেঁদেই চলেছে মা। মায়ের বুক কেন যে খালি খালি হয়ে যাচ্ছে, তার চাইতে তো ছোটবেলাগুলোই ভালো ছিল মায়ের। সবগুলোকে টেনে টুনে নিয়ে বুকে জড়িয়ে নেওয়ার শান্তি ছিল আলাদা। না, সেসব ভাবলেও তো আর চলছে না। নিভা, নিভা রে, এই যে আমি কাঁদছি না, দেখ তোর ভালো বাড়িতে বিয়ে হচ্ছে, ছেলেটিও খুব ভালো বলেই শুনেছি, তোর ভালো হবে, আমি মা হয়ে বলছি রে নিভা।
মা বসে বসে বুদলির গায়ে হাত বোলাচ্ছে আর ভাবছে নিভার বিয়ের দিন এগিয়ে এলো। রেবা অন্তঃসত্ত্বা হয়েছে। সে মাঝে মাঝে নিরঞ্জন ও শাশুড়ি মাকে নিয়ে আসে। বাড়ির শূন্যতা অনেকটা কাটিয়ে দিয়ে যায়। নিরঞ্জন বাজার করে আনে, রেবা রান্না করে। এ এক অন্যরকম আনন্দ। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে দিদির কোলে কখন নতুন একজন আসবে। এর মতো আনন্দ আর কিছুতে আছে নাকি? বুদলিটা ততদিন বাঁচলে হয়। সেও বাড়ির একজন সদস্যেরই মতো বলেই মায়ের মনে হতে থাকে। এত ব্যথা তার শরীরে। যা হোক, রেবার মতো নিভার বিয়েটা অত একটা নমনম করে সারলে চলবে না। হাজার হোক পাত্র ভালো চাকরি করে। নিভাও লেখাপড়াটুকু শেষ করেছে ভালোভাবেই। এবার বিয়ের মানটা তো একটু বাড়াতেই হবে। মায়ের সাথে এ নিয়ে দেদার আলোচনা চলছে। প্রীতি নাকি হাতে কানে আর গলার 3 পদ গয়না বানিয়ে রেখেছে। গোপনে রেখে স্বামীকে বলেছে, তুমি বরের পোশাকটা দাও। হলো একদিক। রাঙা আসবাবের দায়িত্ব নিয়েছে। বাবা চরকির মতো ঘুরে যাচ্ছে। বরযাত্রী এবং আত্মীয় স্বজনের খাওয়া দাওয়ার খরচটা বাবাকে দেখতে হবে। রেবা তলে তলে কম প্রস্তুতি নিচ্ছে না। সব মিলিয়ে অনেক অন্যরকমই হবে বিয়েটা, যেমনটা মায়ের সংসারে হয়ে ওঠেনি আজ পর্যন্ত। দেব আসবে 7 বছর পর। ও তো রাঙার হাত ধরে চলে গিয়েছিল দিল্লি শহরে। সেখানে যুদ্ধ চলেছে তার। পৃথির ওখান থেকে ফিরে এলে রাঙা তাকে নিয়ে গিয়েছিল। ততদিনে হাজার হাজার তরুণ তরুণীর স্বপ্নগুলো ধুলোয় মিশে গেছে। কত কত প্রাণের বিনিময়ে এক বড় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে গেছে। ধরপাকড়ে দেব আর ধরা পড়েনি। প্রাপ্তবয়স্ক হয়নি বলে বড় বাঁচা বেঁচে গেছে সে। সে তো জানতোই না বড় শহরে গিয়ে কি করে চলতে হয়। প্রথমে তার মনে হয়েছিল পড়তে হবে তাকে। শুরু হয়েছিল দিনে কাজ রাতে পড়া। সে আর মাথায় তুলতে পারেনি। মাঝে মাঝে চিঠিতে জানাতো, মা আমাকে সময় দাও। মা সে চিঠি পড়ে পড়ে চোখের জলে ভিজিয়ে নিয়ে একসা করত। এতগুলো বছর বাদে বাবাকে সে আশ্বস্ত করতে পেরেছে, আমি তোমার পাশে রয়েছি বাবা, আমি আসছি। বাবার ছুটোছুটি দেখতে পেয়ে মায়ের মনে আনন্দ আর ধরে না। এই তো হতে হয়। বাবার পেছনে ছেলে দাঁড়ালে আর কি চাই। বহুকাল বাদে মানুষটিকে অন্য মানুষের মতো দেখতে পাচ্ছে মা। নিভার কষ্টটা দ্বিগুণ হয়ে উঠছিল। সেও তো বাবা মায়ের পাশে থাকতে চেয়েছিল, হলো না। তার স্বপ্নের মোড় ঘুরে গেছে অন্যদিকে। দিন রাত ভাবছে কেমন হবে তার জীবনে আসা নতুন মানুষটি। সে মানুষটিকে কি কিছু বুঝিয়ে উঠতে পারবে? এক অনিশ্চয়তার মধ্যে পড়ে হাবুডুবু খেতে থাকে নিভা। হবে তো, পারবো তো আমি। নিজের মনে জোর আনতে চাইছে নিভা। মা কেবল নিভার মুখের দিকে চেয়ে বলে, এত ভাবিস না তো তুই, সব পারবি, সব হবে। এতটা নির্দয় হবেন না ঠাকুর। মা যে কি করে বোঝে সন্তানদের মনের কথা। নিভা সত্যি অন্যরকমই হলো। যেন দিন বদলেছে মায়ের সংসারে একটু হলেও। সবার খুশি খুশি মন। তার মধ্যেই এসে উপস্থিত হলো দেব। চেনা যায় না তাকে। মা বলে ওঠে, দেব এলি? মায়ের চোখে আনন্দাশ্রু। নিভা বেরিয়ে এসে দেখছে তার এক অন্য দাদাকে। চোখে সানগ্লাস, চেহারাটি যে একেবারে হিরোর মতোই লাগছে। এতদিন পর ছেলেকে কাছে পেয়ে মায়ের যে আর আদরই শেষ হতে চায় না। কতদিন দেখিনি তোকে, আয় কাছে আয় বাবা। এর ফাঁকে বাবার দিকে তাকাতে ভোলে না মা। বাবার চোখে মুখে এত আনন্দ, এ যেন বর্ণনাতীত মায়ের কাছে। শ্যাম, নুপুর, টুলু আর নব আনন্দে আত্মহারা হয়ে রয়েছে। থেকে থেকে বুদলি ম্যামা বলে ডাকছে, যেন সেও জানাতে চাইছে আমিও রয়েছি। কথাগুলো ভাবছে মা। মায়ের মনে মনে একটাই কামনা, নিভার ভালো হোক, আর কিছুই চায় না মা। নিভা চলে গেলে বাড়ি একেবারে স্তব্ধ হয়ে যাবে। এত কল কল করে কথা বলতো মেয়েটা। নূপুর একটু অন্য ধাতের মেয়ে। ওর ধারণা ওর গায়ের রংটি ফর্সা হলেও লম্বা একটা ধীরিঙ্গি চেহারা ওর। ঘরের কাজে নিপুণ হলেও মেজদির মতো নয় সে। সে বিয়ে করতে চায়। বিয়ে হয়ে গেলে লেখাপড়ার হাত থেকে রেহাই পেতে পারে সে। কিন্তু তার কপালে সহজে পাত্র জুটবে বলে মনে হয় না। এদিকে শ্যামের এক নতুন বন্ধু উঠেছে, বিকাশ তার নাম। বয়সে সে নূপুরের সমান। একই ক্লাসে পড়ছে ওরা দুজন, কিন্তু শ্যামের সাথে বন্ধুত্ব করে নিয়ে সে এ বাড়িতে খুব যাতায়াত শুরু করেছে। হতে হতে আড্ডাটা নূপুরের সাথে বেশি হয় তার। কিন্তু বাড়িতে সবার নজরে নূপুর খুব ভালো মেয়ে। মা, বাবা, দিদুন এক বাক্যে বিশ্বাস করে নূপুরের মতো মেয়েই হয় না। তাই নূপুর যা করে সেদিকে আলাদাভাবে তাকিয়ে দেখে না কেউ। বাবা তো এতটাই বিশ্বাস করেন যে মেলা থেকে প্রতি বছর নূপুরের জন্য একটি বটি কিনে আনেন তিনি। যত না মাছ কাটা তার চাইতে বটির সংখ্যা বেশি। কিন্তু দিনকে দিন ওই বিকাশের সাথে আড্ডাটা তার বেড়েই চলছিল।
মা এক এক সময় ভাবে কি এত গল্প থাকে ওদের, আবার ভাবে না, নূপুর সেরকম মেয়েই নয়, খারাপ কিছু হবে না। তাছাড়া বিকাশ ছেলেটা তো তাদের জাতে পাতে যে নয় সেটাও তো বোঝে নূপুর। এদিকে নিভা তার মনের মতো বর পেয়েছে। সুহাস বড়ই ভালো মানুষ। সুহাসের অনেক বন্ধু বান্ধব। নিভা মনে মনে ভাবতে থাকে তাদের মধ্যে থেকে একজন সুপাত্র যদি তার বোনটির জন্য জুটিয়ে দিতে পারে কতই না ভালো হয় তাতে। এবার সব যুক্তি অগ্রাহ্য করে নূপুর তার বিকাশের প্রতি প্রেমের কথা মাকেই বলে। মা তো আটকে উঠে বলে, করছিস কি নূপুর? তোকে নিয়ে আমাদের কত গর্ব, এমন কাজে তুই পা বাড়াস না রে নূপুর। তোর বাবাও এটা মেনে নেবে না, তাছাড়া একটা বেকার ছেলে। নূপুর প্রেম রোগে রোগী হয়ে গেল। ননিবালায় এসে দফায় দফায় তাকে বোঝান। মেয়ে বেদম তর্ক করে দিদুনের সাথে। এরই মধ্যে নূপুর একদিন ঘর ছেড়ে পালিয়ে যায় বিকাশের সাথেই। মা শুনেই মূর্ছা যায়। উঠোনের বালিতে পড়ে গড়াগড়ি খায় মা, সাথে নব। দিদুন বিলাপ করে কাঁদেন। বাবা একজন হেরে যাওয়া মানুষের মতো মাথায় হাত রেখে বসে পড়েন। মা ভাবতে থাকে ভুল, এ পর্যন্ত যা কিছু সবে ভুল হলো, ভুল প্রমাণিত করে দিল নিজেরই সন্তান। ওরা নাকি এ জায়গা ছেড়ে দিয়ে কোথায় চলে গেছে, খাবে কি, পড়বে কি, কোথায় থাকবে। বুক চাপড়ে কাঁদছে মা। উঠতে উঠতে ওপর থেকে আছাড় খেয়ে পড়া। মা বুঝি আর মাথা তুলে দাঁড়াতেই পারবে না। কত কষ্টের পর তরিটিকে পাড়ের কাছে আনা গেছে, সব শেষ হয়ে গেল। ছেলে কোলে নিয়ে রেবা এলো, সুহাসকে নিয়ে নিভা এলো। সুহাস কত করে বোঝাতে লাগলো মাকে, হয় হয় এমনটা হয় কখনো, কিন্তু একটি কাজে না ঢুকে এভাবে বিয়ে করে ফেলাটা বোকামি। পেটে দানা না পড়লে প্রেম তো আর প্রেম হয়ে থাকবে না। সবাই সবকিছু ভেবে নিলেও মায়ের রাতের ঘুম নেই হয়ে যায়। যা হয়েছে হয়েছে ভেবে নূপুরকে মা কাছে পেতে চায়, কিন্তু বাবা বড্ড নিষ্ঠুর হয়ে যায়। বাবাকে দেখলে মনে হতে থাকে জীবনে আর এমন সন্তানের মুখ দর্শন করবে না সে। এখন থেকে বাবার মন গলাতে বদ্ধপরিকর হতে হবে মাকে। সন্তানকে যে কোনো অবস্থাতেই তো মা ফেলে দিতে পারে না, সম্ভব নয় সেটি কোনোভাবেই। মা তো তবু কেঁদে কেটে নিয়ে একটু হালকা বোধ করছে, তবু সংসারের কাজে ধীর গতি মায়ের। তুলু এগিয়ে এসে সাহায্য করতে চায় ঠিকই, মাই বারণ করে, এসব কাজে তোর আসার দরকার কিছু নেই, তুই তোর পড়া নিয়ে থাক। দিদুন এ কথা শুনে ফোড়ন কাটেন। বিশ্বাস নেই, সে আবার কি করে বসে? যাকে অন্যরকম ভাবা গিয়েছিল সেই তো। তুলু বড়দের মুখের আগে কোনো কথা বলে না। মা ভাবে তার এই ছোট মেয়েটির মধ্যে সম্ভাবনা অনেক বেশি, তাকে সুযোগ দিতে চাইবে মা। এখন আর এত কষ্ট নেই মায়ের, প্রাণ দিয়ে হলেও শেষ চেষ্টা করে দেখবে মা। নবটা বড্ড বেশি আদরের হয়েই থেকে গেল। বড় বাথরুম যেতে হলে বেগ চাপতে মায়ের ফাঁকে দুহাত চেপে দাঁড়িয়ে থাকছে। মা যতক্ষণ না হ্যাঁ বলছে যাচ্ছে না সে। একই স্বভাব হয়েছে ছেলেটার। বুঝলিও তালে তাল মিলিয়ে ম্যা করে যায়। মা বলে, তুই কিছু বুঝলি রে বুঝলি? নূপুর আর বিকাশ দুজনেই বিয়ের ডিগ্রি হাসিল করে নিয়েছে। পরীক্ষার পর পরই এ কাজ ঘটিয়েছিল তারা। সৌভাগ্যক্রমে বিকাশ একটি চাকরিও পেয়ে গেছে। প্রায় 1.5 বছর ওদের কোথায় কিভাবে কেটেছে মায়ের জানা নেই। মা শুনতে পেয়েছে বিকাশ নাকি নূপুরকে নিয়ে ওদের বাড়িতে এসেছে। তাই মা রোজ বিকেলে বুধলিকে খোঁজার ছুতোয় রাস্তা পার করে আসা যাওয়া করে। দূর থেকে দেখতে পায় নূপুর ঘোমটা মাথায় দিয়ে জানালার শিক ধরে তীর্থের কাকের মতো বসে থাকে। একদিন বিকাশ রাস্তাতেই বাবার পায়ের কাছে মাটিতেই পড়ে রইল। তার বক্তব্য, আপনি মেনে না নিলে আপনার মেয়েকে বাঁচাতে পারবো না আমি। সেদিন গম্ভীরভাবে বাবা বললেন, ঠিক আছে বাড়িতে এসো। এলো তারা গভীর রাতে। বাবা তবু পাশ ফিরেই ছিলেন। মা কেঁদে কেটে মেয়েকে বুকে জড়িয়ে ধরেছিল। নব তো চিংড়ি মাছের মতো লাফাচ্ছিল। শ্যাম বেরিয়ে এসে বলল, এই তোর মনে ছিল বিকাশ? মার কোনো কথাকেই পাত্তা না দিয়ে মনে ভাবছিল, সন্তান আমার যে এলো, আর কিছুই চাই না আমার। নব এই লিংপিংয়ে আদুরে ছেলেটাও কত যে বড় হয়ে গেল। 12 ক্লাসে পড়তে পড়তে সে গোপনে আর্মিতে নাম লেখালো। সিলেক্ট হয়ে গেলে সে বাড়িতে জানালো এবং চলেও গেল। মায়ের বুক খালি হতে হতে এবার শুধু তুলুতে এসে ঠেকলো। এরই মধ্যে বুদলিও ছেড়ে গেল মাকে। কতদিন ধরে মায়ের বুকের ভেতর কতটা ছ্যাঁত করেছে তা একমাত্র মাই জানে। মায়ের কাজ আর কোথায়, এবার থেকে মা সাজবে বলে ভেবেছে। তুলু বিয়ে করে নিয়ে এমএ পড়বে বলে ভাবছে। সুন্দরীর বলেই এদিক সেদিক থেকে ভালো সম্বন্ধ আসছে তার জন্য। বাবার দিদুন মেতে উঠেছেন সেসব নিয়ে, কিন্তু তুলু পড়তে চায়। নবর জন্যেও সম্বন্ধ আসছে। এক ননদের মেয়েকে বিয়ে দেবার জন্য উঠে পড়ে লেগেছে। সেটি দেখে বৌদি তার বোনের জন্য একেবারে প্রতিযোগিতায় নেমে পড়েছে। এদিকে শ্যাম তো সেভাবে দাঁড়াতেই পারল না। লোকের বাড়ি গিয়ে লাইনম্যানের টুকটাক কাজ করে সে।
তাতে তো আর তাকে সুপাত্রের পর্যায়ে ফেলা যায় না। তবু সে বেশ হাসি মজা করে থাকতে ভালোবাসে। নবর বিয়ের কথা শুনে সে নিজেই বলেছে, করুক না বিয়ে, আমি সব ব্যবস্থা করে দেব। সব করলেও ছোট ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে ভেবেও নিজেকে অকর্মণ্য আর অপদার্থ ভেবে একদিন সবাইকে আড়াল করে নিয়ে হাউমাউ করে কেঁদেছিল শ্যাম। সেটা তুলু দেখতে পেয়েছে। পরে অবশ্য তারও বিয়ে একটি হলো, একটু গ্রাম্য স্বভাবের এক মেয়ের সাথে। তার সাজগোজ আর চলন বলন বেশ অন্যরকম। শ্যাম যা চেয়েছিল তার কিছুই হলো না, এই ভেবে মর্মাহত ছিল শ্যাম। এরপর যা হলো, নবর বউ প্রথম থেকে এ বাড়িতে থাকতে রাজি ছিল না বলে অন্য পাড়ায় গিয়ে ঘর বাঁধতে চাইলো নব। মায়ের ন্যাওটা সে ছেলেটা, মা মেনেই নিল। কিন্তু বুকের জ্বলনিটা তো আর কেউ দেখতে পায় না, বোঝে শুধু তুলু। মায়ের সাথে থাকা দিন রাতের সঙ্গী এখন সে। বাবা টুকটাক করে তাকিয়ে দেখছে, মা তার সারা জীবনের সঞ্চয়ের ঝুলি ছেড়ে ছেড়ে পয়সা জোটাচ্ছে আর বিনবিন করে বলছে, কেউ না যাক, আমি যাব মেয়েকে ভর্তি করাতে, যাবই যাব। তুলু মাকে সাজিয়ে দিচ্ছে আর ঘুরে ফিরে দেখছে তাদের মা যে কত সুন্দর, আর বলছে, পারবে তো মা অফিসের লোকজনদের সাথে গিয়ে কথা বলতে? মা হাসি মুখে বলছে, কি আর বলবো, বলবো আমার মেয়েটাকে পড়াতে চাই। এই নিন ফলাফলের কাগজ আর এই নিন টাকা। মায়ের হাতে একটি ভ্যানিটি ব্যাগও ঝুলিয়ে দিয়েছে তুলু। সেটি নিয়ে এমন ভাবে দাঁড়িয়ে রয়েছে মা, বাবাও যেন এতকালের চেনা স্ত্রীকে দেখে হক চকিয়ে গেছেন। আজ আর মায়ের সংসারে ছাড় পোকাগুলো নেই, কোথায় যে গেল সেগুলো। আসলে বোধহয় দৈন্যদশার হাড় ভাবাতে সংসারগুলোই ওদের বিশেষ পছন্দ, তাই চলে গেছে অন্য কোথাও। মা যাচ্ছে মেয়েকে সাথে নিয়ে উচ্চতর শিক্ষার সন্ধানে। দুঃখের নয়, আনন্দের প্রদীপটি যেন সাই সাই করে জ্বলে আলো ছড়িয়ে দিচ্ছে চারপাশে। লোক জমে গেছে বাড়ির সামনে। সার্থকতার আলোটা এভাবেই হয়তো জ্বলে ওঠে। গর্বে ভেতর থেকে কেঁপে কেঁপে উঠছে মা। তুলু মাকে শক্ত হাতে ধরে নিয়ে রিকশাতে চেপে বসলো গিয়ে। রেবার ছেলেটা বড় হয়েছে, সে দিদুনের কাছে আবদার ধরে নিয়ে চোখের জলে ভাসছে। রেবা তাকে সান্ত্বনা দিচ্ছে, না সোনা, তুমি বড় হলে আমিও তোমাকে এভাবেই নিয়ে যাব, কাঁদে না সোনা। আজ দিদুনের বড়ই সুখের দিন। হঠাৎ ভিড় ঠেলে নিয়ে এগিয়ে এলো শ্যাম। আরে এটাই আমাদের মা নাকি? তুলু, মাকে নিয়ে সাবধানে যাস বোন। এই হলো জননীর সংসার। সুখে দুঃখে মাখামাখি হয়ে আজ বিজয় পতাকা উড়িয়ে নিয়ে যাচ্ছে মা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।